মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দীর্ঘদিন আমরা এই লকডাউনে ছিলাম। তো আমরা জানি না এই লকডাউন আরও কতদিন পর্যন্ত দীর্ঘায়িত হবে। তো সেই কবে এই আমাদের এই স্কুল কলেজ খুলবে সেটা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তো সেটা নিয়ে বসে থাকলে তো হবে না, আমাদের পড়াশোনা এটা চালিয়ে যেতে হবে। তো সেই লক্ষ্যেই আমাদের এই অনলাইন ক্লাস নেওয়ার যে কার্যক্রম শুরু হয়েছে, তার একাদশ দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি অনলাইন ক্লাসে আমি অভিজিৎ ঘোষ, লেকচারার ইন কেমিস্ট্রি, অনলাইন ক্লাসের একটি ডেমো আমি দেখাচ্ছি। আমরা লাস্ট যতটুকু ছিল আমরা যতটুকু কমপ্লিট করেছিলাম, আমরা প্রথম পত্রের অধ্যায় 4 সেখানে আমরা ছিলাম, এবং যতদূর আমার মনে পড়ে আমি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক অর্থাৎ কেপি এবং কেসি এর একটা ডেফিনেশন এবং কেপি এবং কেসির মধ্যে যে সম্পর্ক সেটা তোমাদের পড়িয়েছিলাম। তো যেহেতু অনেক দিনের একটা গ্যাপ হয়ে গিয়েছে, তাই একটু আগে থেকে আমি একটু রিভিউ করে দিচ্ছি যাতে তোমাদের এই জিনিসটা বুঝতে একটু সুবিধা হয়। তো এই জিনিসটা প্রথমে আমরা শুরু করেছিলাম যে ভর ক্রিয়ার সূত্র, এটা থেকে ভর ক্রিয়ার সূত্র, ভর ক্রিয়ার সূত্র, ঠিক আছে। আচ্ছা, দ্য ল অফ মাস অ্যাকশন। এই ভর ক্রিয়ার সূত্রটা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো বিক্রিয়ার যে কোনো মুহূর্তের হার বা গতি ওই সময় উপস্থিত বিক্রিয়ক পদার্থ সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া যখন চলতে শুরু করবে, তখন এর যে কোনো একটি সময় বিক্রিয়ার একটা গতি বা হার থাকবে। ওই সময়ে ওই বিক্রিয়াটার গতি বা হার হবে ওই সময় যতটুকু বিক্রিয়ক উপস্থিত থাকবে তার সক্রিয় ভরের সমানুপাতিক। এখন এই সক্রিয় ভর বলতে আমরা কি বুঝি? এই সক্রিয় ভর বলতে আমরা বুঝি সাধারণত মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ। এখন মোলার ঘনমাত্রা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর আংশিক চাপ আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, এটা ডিপেন্ড করবে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের স্টেটের উপর। যদি বিক্রিয়ক বা উৎপাদ আমাদের কঠিন বা তরল হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করব মোলার ঘনমাত্রা, এবং বিক্রিয়ক বা উৎপাদ যদি গ্যাসীয় পদার্থ হয় তবে সেক্ষেত্রে আমরা সক্রিয় ভর হিসেবে আংশিক চাপটাই ব্যবহার করব। তো সেই লক্ষ্যে যদি আমরা ধরি যে এ এবং বি দুটি বিক্রিয়ক বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপাদ গঠন করলো, এক্ষেত্রে আমরা এখানে একটি উভমুখী সাইন বা ডাবল অ্যারো দিয়েছি। এটা দ্বারা বোঝাচ্ছে এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া, অর্থাৎ এ এবং বি বিক্রিয়া করে যেরকম সি এবং ডি উৎপন্ন করছে, ঠিক ভাইস ভার্সা সি এবং ডি বিপরীত দিক থেকে বিক্রিয়া করে আবার এ এবং বি উৎপন্ন করছে। তাই আমরা এই সম্মুখ দিকের বিক্রিয়াটির হারকে আমরা ধরে নিলাম আর এফ, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা বেগকে আমরা ধরে নিলাম আর বি বা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তো ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, যদি এ বি সি ডি এদের সক্রিয় ভরকে আমরা মোলার ঘনমাত্রায় যদি আমরা প্রকাশ করি, অর্থাৎ আমরা ধরে নেই এ বি সি ডি এরা সবাই হয় কঠিন না হয় তরল, আমরা যদি ধরে নেই, তবে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ভরক্রিয়ার সূত্র অনুসারে আর এফ is proportional to concentration of A into concentration of B। অর্থাৎ আমরা সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে A এবং B হচ্ছে বিক্রিয়ক এবং C এবং D হচ্ছে এক্ষেত্রে উৎপাদ। সো সম্মুখমুখী বিক্রিয়ার হার অর্থাৎ rate of forward reaction is proportional to concentration of A into concentration of B। এখন যেহেতু এটি একটি সমানুপাতিক রাশি, তাই এই সমানুপাতিক চিহ্নটা ঘটাতে গেলে আমাদের একটা ধ্রুবক ব্যবহার করতে হবে। সো we can write RF is equal K1 concentration of A into concentration of B। এখানে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী দ্বারা মোলার ঘনমাত্রা প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে এই অনুযায়ী আমরা এটাকে ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 1, অথবা এটা ইকুয়েশন না দিলেও আমাদের চলবে, কারণ আমরা পরবর্তী পশ্চাৎমুখী বিক্রিয়া অর্থাৎ দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য এটাকে একটু ডিরাইভ করে আসি।
অর্থাৎ ফর দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, অর্থাৎ যখন বিক্রিয়াটা সি এবং ডি বিক্রিয়া করে এ এবং বি উৎপন্ন করবে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আর বি ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সি উইথ কনসেন্ট্রেশন অফ ডি। এক্ষেত্রেও আমরা কি করব, এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেওয়ার জন্য আমরা আরেকটা ধ্রুবক ব্যবহার করব, অর্থাৎ আর বি ইজ ইকুয়াল কে টু কনসেন্ট্রেশন অফ সি অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ডি। তো এই ছিল হচ্ছে আমাদের বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ একটা নির্দিষ্ট মুহূর্তে কিরকম হতে পারে। এখন যেহেতু আমরা বলে দিয়েছি যে এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া, তো আমরা জানি যে কোনো উভমুখী বিক্রিয়ার অবশ্যই সাম্যাবস্থা থাকবে। অর্থাৎ আমরা সাম্যাবস্থা বলতে কি বুঝি? সাম্যাবস্থা বলতে বুঝি একটি উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হবে, সেই অবস্থাটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। তাহলে যেহেতু এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া, তাই এটি যেহেতু সাম্যাবস্থায় আছে, তাই আমরা লিখতে পারি যে সাম্যাবস্থায় আমরা লিখতে পারি সাম্যাবস্থায় আর এফ ইজ ইকুয়াল আর বি, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান। সো আমরা এখানে কি লিখতে পারি, আর এফ আমাদের কি ছিল, আর এফ ছিল কে ওয়ান ইন্টু কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি ইজ ইকুয়াল, আর বি ছিল হচ্ছে কে টু কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি। এখন যদি আমরা এই বিক্রিয়ার হার ধ্রুবক দুটোকে এক জায়গায় নিয়ে আসি, অর্থাৎ K1 by K2 is equal concentration of C concentration of D divided by concentration of A concentration of B। তো এক্ষেত্রে যেহেতু K1 একটি ধ্রুবক এবং K2 আরেকটি ধ্রুবক, K1 কে আমরা বলছি যে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং K2 কে আমরা বলছি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। যেহেতু উভয়ই K1 এবং K2 দুটোই হচ্ছে এক ধরনের ধ্রুবক, তাই দুটি ধ্রুবকের অনুপাত আরো একটি ধ্রুবক এবং এটাকে আমরা লিখব Kc, অর্থাৎ এটাকে আমরা বলবো বিক্রিয়ার সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক, যখন আমরা সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করব, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি। তো এই ছিল হচ্ছে আমাদের সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক কেসি কিভাবে আমরা ডিনোটেট করি। আচ্ছা, এখন এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা যদি কেসি হয় আমাদের কেপিটা কি হবে। কেপির ক্ষেত্রে সম্পূর্ণ জিনিসই একই থাকবে, শুধুমাত্র এক্ষেত্রে মোলার ঘনমাত্রার জায়গায় আমাদের ব্যবহার করতে হবে আংশিক চাপ। অর্থাৎ আমরা যদি কেসির জায়গায় যদি আমরা কেপি এর রাশিমালা নির্ণয় করতে চাই, তবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা একইভাবে ধরে নেই এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করছে, এবং এক্ষেত্রেও আর এফ অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেসার অফ এ ইনটু পার্শিয়াল প্রেসার অফ বি। এখানে পি সাবস্ক্রিপ্ট এ দ্বারা বোঝাচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ অর্থাৎ এ এর আংশিক চাপ, অ্যান্ড পি সাবস্ক্রিপ্ট অফ বি এটা দ্বারা বোঝাচ্ছে যে বি এর আংশিক চাপ। তো একইভাবে এক্ষেত্রেও আমরা কি করব, আর এফ ইজ ইকুয়াল কে ওয়ান ইন্টু পি এ ইন্টু পিবি। এটা হয়ে গেল আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার বা গতি। এক্ষেত্রে কে ওয়ান দ্বারা আমরা প্রকাশ করছি সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। ইন দ্য সেম ওয়েতে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আর বি is proportional to P of C into P of D, অর্থাৎ C এর আংশিক চাপ এবং D এর আংশিক চাপের গুণফল। আচ্ছা, তাহলে আমরা কি সাম্যাবস্থায় আমরা কি জানি, যেহেতু বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে তাই আমরা লিখতে পারি সাম্যাবস্থায় R of F is equal R of B। R F এর পরিবর্তে আমরা কি লিখেছিলাম, K1 PA into PB equal K2 into PC into PD। একইভাবে আমরা যদি ধ্রুবকগুলোকে এক জায়গায় নিয়ে আসি তাহলে কি লিখতে পারি,
পিসি ইন্টু পিডি বাই পিএ বাই পিবি। এক্ষেত্রে এই যে K1 এবং K2, এই K1 এবং K2-র পরিবর্তে আমরা লিখতে পারি KP, অর্থাৎ যেটা আমাদের আগে লিখেছিলাম KC, সেটা এখন পরিবর্তিত হয়ে আমরা কি লিখলাম KP। অর্থাৎ যখন আমরা A B C D এই বিক্রিয়ক এবং উৎপাদ সমূহকে গ্যাসীয় অবস্থায় পাবো, তখন সেক্ষেত্রে আমাদের আংশিক চাপকে সক্রিয় ভর হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র অনুসারে কিভাবে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিপাদন না, এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করা। এখন এক্ষেত্রে যদি বিক্রিয়াটা এরকম না হয়ে কখনো কখনো আমরা দেখি যে বিক্রিয়ায় এরকম হয়ে থাকে, যেমন ধরা যাক 2A এবং B বিক্রিয়া করে 3C এবং 2D উৎপন্ন করলো। অর্থাৎ এক্ষেত্রে কোনো কোনো বিক্রিয়া আমরা দেখি যে সমতা করার জন্য এই প্রথম দিকে কিছু কিছু সংখ্যা দেয়া থাকে বা সংখ্যা দিতে হয়। এটা সমতা করার জন্য এই বিক্রিয়াসমূহের প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে তাদের ইন্ডিভিজুয়াল মূল সংখ্যা নির্দেশ করে। সেক্ষেত্রে আমাদের সেই কেপি এবং কেসি এর যে রাশিমালাটা হবে, সেক্ষেত্রে সামান্য একটু পরিবর্তন আসে। সেটা হচ্ছে যে এর আগে যেটা ছিল আমাদের কেসি ছিল, আমরা সরাসরি লিখে দিয়েছিলাম কনসেন্ট্রেশন অফ সি ইনটু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ বি। অর্থাৎ উপরে উৎপাদের সক্রিয় ভর, নিচে বিক্রিয়কের সক্রিয় ভর আমরা দিয়ে থাকি। তো এক্ষেত্রে এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো অর্থাৎ এই সহগগুলো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ঘাতে উন্নীত হয়ে যাবে। অর্থাৎ এ এর সাথে রয়েছে 2 মোল এ, সো এখানে আমরা এ এর উপরে দিয়ে দেব 2, অর্থাৎ এটা a স্কয়ার হয়ে যাবে। বি এর এখানে 1 রয়েছে, তাই এখানে আর 1 দেওয়ার প্রয়োজন নেই। সি এর এখানে রয়েছে 3, তাই সি এর কিউব হবে। ডি এর এখানে আছে 2, তাই ডি এর স্কয়ার। ঠিক আছে, আশা করি জিনিসটা তোমাদের মোটামুটি তোমরা বুঝে গিয়েছো। তো আমরা যদি এখন একইভাবে কেপি এর রাশিমালা প্রকাশ করি, একইভাবে কি হয়ে যাবে, এটা P of C into P of D divided by P of A into P of B। এখানেও C এর সহগ হচ্ছে 3, তাই এটা হয়ে যাবে 3, D এর সহগ 2, এটা স্কয়ার, A এর সহগ 2, এটা 2, আর B এর 1, তাই এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো এই হচ্ছে কেপি এবং কেসি এর কিভাবে আমরা রাশিমালাটা দেখাতে পারি। তাহলে যদি আমাদের সংজ্ঞাটা এভাবে চায় যে রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বলতে কি বোঝায়, তাহলে আমরা এই রাসায়নিক বিক্রিয়ার সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক বলতে আমরা যেটা বুঝবো যে কোনো একটি উভমুখী বিক্রিয়ার উৎপাদ সমূহের সক্রিয় ভর এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের ঘাত সহ যে অনুপাত, সেটাকে বলা হচ্ছে ওই বিক্রিয়ার সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় একটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ সমূহের সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ, এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের ঘাত সহ অনুপাতকে আমরা বলবো ওই বিক্রিয়ার সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ভরক্রিয়ার সূত্রের মোটামুটি যতটুকু একটা সাধারণ আলোচনা করা যায়, কারণ এই জিনিসটাই আমাদের পরবর্তীতে লাগবে। যদিও ক্লাসে আমি তোমাদের সর্বশেষ কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্ক সেটা শেষ করেছিলাম। তো আজকে আমরা চলে যাব কিছু কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়ার বিযোজন মাত্রা যদি আমাদের জানা থাকে, তবে সেক্ষেত্রে কেপি এবং কেসি এর রাশিমালাটা কিভাবে আমরা নির্ণয় করব। তো সেই জন্য আমাদের প্রথমে জানতে হবে যে বিযোজন মাত্রা এই জিনিসটা কি। বিযোজন মাত্রা বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি গ্যাসীয় পদার্থের ভগ্নাংশ কতটুকু বিয়োজিত হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের কতটুকু ভগ্নাংশ বিয়োজিত হচ্ছে,
এটাকেই বলা হচ্ছে ওই বিক্রিয়ার বিয়োজন বা বিযোজন মাত্রা। একে আমরা আলফা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা যদি একটা সংজ্ঞায়িত করতে চাই যে বিয়োজন মাত্রা বলতে কি বোঝায়, তাহলে বিয়োজন মাত্রা বলতে আমরা বুঝবো যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট পরিমাণের শতকরা ভগ্নাংশ যতটুকু বিয়োজিত হচ্ছে বা হয় সেটাকে বলা হবে ওই বিক্রিয়ার ওই বিক্রিয়ক বা উৎপাদের বিযোজন মাত্রা। একে আমরা সাধারণত আলফা দ্বারা প্রকাশ করে থাকি। তো আমরা প্রথমে একটি সাধারণ বিক্রিয়া ধরে নেই, যেমন ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড N2O4। এই বিক্রিয়াটি যখন আমরা তাপ দেব তখন N2O4 বিযোজিত হয়ে 2NO2 উৎপন্ন করবে, অর্থাৎ 1 মোল N2O4 অর্থাৎ ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড উত্তাপে বিযোজিত হয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এখন আমরা এই বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এবং কেসি এর রাশিমালা কি হবে সেটা আমরা এখন প্রতিপাদন করব। তো সেজন্য আমরা প্রথমে কিছু সাধারণ প্যারামিটারস আমরা ধরে নিই, যেমন ধরা যাক টি তাপমাত্রা, পি চাপে, ভি আয়তনের একটি পাত্রে 1 মোল N2O4 বিযোজিত হয়ে NO2 উৎপন্ন করে এবং N2O4 এর বিযোজন মাত্রা আলফা আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি কি প্যারামিটারস ধরলাম? ধরা যাক টি তাপমাত্রা এবং পি চাপে ভি আয়তনের একটি পাত্রে 1 মোল N2O4 নিলাম, যেটা বিযোজিত হয়ে উত্তাপে 2 মোল NO2 উৎপন্ন করে, এবং আমরা এও ধরে নিলাম যে N2O4 এর বিযোজন মাত্রা আলফা, অর্থাৎ 1 মোল থেকে আলফা ভগ্নাংশ পরিমাণ N2O4 বিযোজিত হয়ে NO2 উৎপন্ন করছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সম্পূর্ণ প্যারামিটারসটা। তো আমরা যেহেতু এগুলো ধরে নিলাম, এখন আমরা কি করব, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা চলে আসি। আমাদের প্রারম্ভিক ঘনমাত্রা কতটুকু ছিল? প্রারম্ভিক ঘনমাত্রা অর্থাৎ শুরুতে আমরা নিয়েছিলাম 1 মোল, আর যেহেতু আমরা জানি একটা বিক্রিয়ার শুরুতে সম্পূর্ণটাই কি অবস্থায় থাকে? বিক্রিয়ক থাকে, কোনোটাই আর উৎপাদে পরিণত হয় না। যখন আমি দুই হাতে, একটা হাতে এক গ্লাস পানি এবং আরেক হাতে যখন চিনি রাখবো, যতক্ষণ না পর্যন্ত আমি মিক্সড না করব ততক্ষণ পর্যন্ত চিনি এবং পানি মিক্স হয়ে কখনোই চিনির দ্রবণ তৈরি করতে পারবে না। এটা হচ্ছে সেই মিক্স করার আগে, অর্থাৎ এখন আমি পর্যন্ত তাপ দিইনি, ফলে যেটা 1 মোলের জায়গায় 1 মোলই ছিল আর এটা তখনও উৎপন্ন হয়নি, তাই এটা ছিল 1 মোল আর এটা হবে 0। আর সাম্যাবস্থায় যেহেতু আমরা বলে দিয়েছি যে এর বিয়োজন মাত্রা আলফা, আমরা ধরে নিচ্ছি যে এখানে কত মোল আছে? 1 মোল, তাই এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়ে যাবে, তাই অবিযোজিত N2O4 থাকবে 1 মাইনাস আলফা মোল। এই জিনিসটা কখনোই কমপ্লিকেটেড ভাবে চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের ওর বিয়োজন মাত্রা হচ্ছে কত? আলফা, তাই 1 মাইনাস, প্রথমে ছিল 1 মোল থেকে আলফা পরিমাণ এখান থেকে চলে যাবে, আর যেহেতু চলে যাবে তাই এখান থেকে আমরা কি দেব? একটা মাইনাস সাইন দেব। আচ্ছা, এবার আমরা কি দেখছি যে এটার 1 মোল থেকে এটার উৎপন্ন হচ্ছে কত মোল? 2 মোল।
এটার 1 মোল থেকে উৎপন্ন হচ্ছে এটার 2 মোল। তাহলে আমার এখানে কত পরিমাণ বিক্রিয়া যাচ্ছে আলফা, তো এটার 1 মোল থেকে যদি 2 মোল যায় তাহলে আলফা থেকে অবশ্যই 2 আলফা যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এটার 1 মাইনাস আলফা এটা হয়ে যাবে 2 আলফা মোল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে এই অংশটা আমাদের সব সময় মনে রাখতে হবে, কারণ এই সাম্যাবস্থার এই অংশটা দিয়ে আমাদের সকল গাণিতিক ব্যাখ্যা এবং গাণিতিক অঙ্ক করার সময় যা আমরা করব আমরা এই সাম্যাবস্থার অংশটুকু বিবেচনা করে আমাদের করতে হবে। তাই এই অংশটাকে আমরা একটু বক্স আপ করে রাখলাম, কারণ এটা আমাদের যাতে বুঝতে বা ধরতে আমাদের কোনো সমস্যা না হয়। তাহলে অতএব সাম্যাবস্থায় N2O4 এর মোলার ঘনমাত্রা অর্থাৎ N2O4 এর ঘনমাত্রা, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি N2O4। এটা কি হবে? আমরা জানি মোলার ঘনমাত্রা সমান সমান মোল সংখ্যা ডিভাইডেড বাই ভলিউম বা আয়তন, অর্থাৎ সাম্যাবস্থায় N2O4 কতটুকু আছে সেটা এবং তার আয়তন। আমরা আগেই বলে নিয়েছি যে আমরা V আয়তনের একটি পাত্রে এই বিক্রিয়াটা সম্পন্ন করছি, সুতরাং এক্ষেত্রে আয়তন হবে আমাদের V. So we can write here the concentration of N2O4 is equal 1 minus alpha by V mole per liter. In the same way তে আমরা লিখতে পারি NO2 এর মোলার ঘনমাত্রা concentration of NO2 equal 2 alpha divided by V mole per liter. তো এই হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা, আমরা এটা পেয়ে গেলাম। তো যেহেতু আমরা মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম, সুতরাং আমাদের এখন কেসি নির্ণয় করতে আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে অতএব এটুকু আমরা মুছে ফেলি। তাহলে অতএব কেসি, আমরা একটু আগে দেখিয়েছি যে কেসি দ্বারা কি বোঝাচ্ছে? উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার ঘাত সহ যে সংখ্যা সেটাকে আমরা এখানে বসাতে হবে বা যে রাশিটা, এবং ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার ঘাত সহ রাশি। অর্থাৎ আমরা এখানে লিখব কনসেন্ট্রেশন অফ NO2 তার স্কয়ার, যেহেতু এটা প্রথমে সহগ 2, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ N2O4। এখন আমরা খুব সহজে এখানে এই জিনিসগুলো বসিয়ে দিই। তাহলে কি আসে আমাদের? এখানে আসে হচ্ছে 2 আলফা বাই V তার স্কয়ার ডিভাইডেড বাই তার নিচে কি আসছে 1 মাইনাস আলফা বাই V। ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি এখন ক্যালকুলেট করি তাহলে কি হবে? এখানে উপরে চলে যাবে 4 আলফা স্কয়ার তার নিচে V স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা বাই V। এখান থেকে একটা V যদি ক্রস চলে যায় তাহলে আমরা কি লিখতে পারি? 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইনটু V। এই হচ্ছে আমাদের কেসি এর রাশিমালা। এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর রাশিমালা। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এটা খুবই সহজ একটা বিষয় যদি তোমরা ঠিকঠাক মতো এই কাজগুলো করে যেতে পারো। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমরা কিভাবে কেসি এর রাশিমালাটা প্রতিপাদন করব। এবার আমরা চলে যাই যে কেপি এর রাশিমালাটা আমরা কিভাবে প্রতিপাদন করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা একটু মুছে ফেলি এটা, যেহেতু আমাদের এটা শেষ। তো কেপি এর রাশিমালার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমে জানতে হবে যে আংশিক চাপ, এই জিনিসটা এই টার্মটা দ্বারা কি বোঝাচ্ছে? আংশিক চাপ। আংশিক চাপ বলতে আমরা বুঝি যে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই বিক্রিয়ার পাত্র সম্পূর্ণের আয়তন যদি একাকী দখল করে ফেলে, তবে সেটি একা যে চাপ প্রয়োগ করবে সেটি হবে ওই
উপাদান গ্যাসের আংশিক চাপ, অর্থাৎ সম্পূর্ণ গ্যাস মিশ্রণের যে আয়তন থাকবে সেই আয়তনের কোনো একটি উপাদান গ্যাসকে ওখানে রেখে বাকি সকল গ্যাসকে যদি সরিয়ে ফেলি তাহলে সেটি যে চাপ প্রয়োগ করবে সেটি হবে ওই গ্যাসের আংশিক চাপ। তো এটা নিয়ে আমরা আরো বিশদভাবে আলোচনা করব আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, সেখানে আংশিক চাপের আলাদা একটা সেগমেন্টই আছে, সেখানে আমরা ওটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তবে এখানে আমাদের এতটুকু জেনে রাখতে হবে যে আংশিক চাপটা আমাদের কিভাবে বের করতে হয়। আংশিক চাপ বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আংশিক চাপ সমান সমান, এটা আমাদের একটু জেনে রাখতে হবে যে আংশিক চাপ is equal মোল ভগ্নাংশ into মোট চাপ। আংশিক চাপ is equal মোল ভগ্নাংশ into মোট চাপ। এখন কথা হচ্ছে মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়? মোল ভগ্নাংশ বলতে বোঝায় যে কোনো একটি বিক্রিয়ার কোনো একটি উপাদান, সেটা বিক্রিয়ক হোক অথবা উৎপাদ হোক, কোনো একটি বিক্রিয়ক বা উৎপাদের নিজস্ব মোল সংখ্যা এবং ওই বিক্রিয়ায় উপস্থিত সকল পদার্থের মোট মোল সংখ্যার যে অনুপাত সেটাকে বলা হয় মোল ভগ্নাংশ। আমরা একটু সামনে এগোলেই এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো যেহেতু আংশিক চাপ নির্ণয় করার জন্য মোট মোল সংখ্যাটা আমাদের এসেনশিয়াল, তাই আমরা প্রথমে এই সাম্যাবস্থায় তোমার মোট মোল সংখ্যাটা বের করে ফেলি। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা আমাদের কত? 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, অর্থাৎ 1 প্লাস আলফা। এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে আমাদের সাম্যাবস্থায় N2O4 এর মোল ভগ্নাংশ কি হবে? সাম্যাবস্থায় N2O4 এর মোল ভগ্নাংশ হবে ওর নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, এটাই হয়ে যাবে ওর মোল ভগ্নাংশ। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে অতএব N2O4 এর মোল ভগ্নাংশ সমান কি হবে? N2O4 এর নিজস্ব মোল সংখ্যা সেটা হচ্ছে 1 মাইনাস আলফা, আর এই সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। এটাই হয়ে গেল N2O4 এর মোল ভগ্নাংশ। ইন দ্য সেম ওয়েতে আমরা কি করব? NO2 এর মোল ভগ্নাংশ কি হবে? ওর নিজস্ব মোল সংখ্যা অর্থাৎ 2 আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা। তো এটা হয়ে গেল NO2 এর মোল ভগ্নাংশ। তো যেহেতু আমাদের মোল ভগ্নাংশ পাওয়া হয়ে গেল, তাই আমাদের এখন আর মোট চাপ নির্ণয়ে আংশিক চাপ নির্ণয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে অতএব N2O4 এর আংশিক চাপ যেটাকে আমরা P of N2O4, আমরা বলেছিলাম আংশিক চাপকে P সাবস্ক্রিপ্ট সেই পদার্থটাকে আমাদের বসাতে হয়। তাহলে P of N2O4 will be 1 minus alpha divided by 1 plus alpha। এটা হচ্ছে N2O4 এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ P। আমরা বলেছিলাম যে P চাপে প্রথমে প্যারামিটারগুলো যে ধরেছিলাম যে T তাপমাত্রা, P চাপে, V আয়তনের একটি পাত্রে আমরা 1 মোল N2O4 বিক্রিয়া করছে, সেখান থেকে আমরা মোট চাপটা P বসিয়ে দিলাম। একইভাবে NO2 এর আংশিক চাপ কি দাঁড়াবে? NO2 এর আংশিক চাপ P of NO2 will be 2 alpha divided by 1 plus alpha into P। তো এই হয়ে গেল আমাদের আংশিক চাপ। তো যেহেতু আমাদের আংশিক চাপ পাওয়া হয়ে গেল, তাই আমরা খুব সহজে এখন Kp এর রাশিমালাটা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব? তাহলে অতএব Kp will be partial pressure অর্থাৎ আংশিক চাপ of NO2 তার স্কয়ার ডিভাইডেড বাই partial pressure of N2O4, যে দুটো টার্মই আমাদের এখানে
বের করা আছে। তাই আমরা এখানে খুব সহজেই সুন্দরভাবে এটা বসিয়ে দিই 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি তার স্কোয়ার, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হবে 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি ডিভাইডেড বাই কি হবে n টু উপরের অর্থাৎ 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তো এই হয়ে গেল আমাদের কে পি এর যতটুকু প্যারামিটার বসানোর সেগুলো আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলি, অর্থাৎ কে পি ইজ ইকুয়াল উপরে থাকে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা তার স্কোয়ার, নিচে কি থাকে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। এখান থেকে একটা পি ক্রস চলে যায় এবং একটা 1 প্লাস আলফা একটা 1 প্লাস আলফা এখান থেকে কাটাকাটি চলে যায়, ফলে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকে উপরে 4 আলফা স্কোয়ার পি, নিচে থাকে 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলে দিতে পারি, তাই আমরা কি লিখব, অর্থাৎ kp is equal 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। এটাই ছিল হচ্ছে আমাদের kp এর রাশি মালা। তো আশা করি আমরা যতটুকু এখানে আলোচনা করলাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি তারপরে তোমরা কেউ বুঝতে না পারো তবে এই লেকচারের যে কমেন্টস সেকশন থাকবে সেই কমেন্টস সেকশনে তোমরা এসে কমেন্টে জানাতে পারো যে স্যার এই জিনিসটা আমাকে আরেকটু বুঝিয়ে দিন। তবে কমেন্ট সেকশনে অবশ্যই কোন অংশটা তুমি বুঝতে পারছো না সেই অংশটাকে উল্লেখ করে দিতে হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই কাজটা তুমি খুব ভালোভাবে পারবে যদি তুমি বাসায় এটাকে মিনিমাম 2 থেকে 3 বার নিজে নিজে ট্রাই করো, তাহলে এটা তোমার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে অনলাইনের এই লেকচার এতটুকু পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা আবার এর পর থেকে আরো কিছু বিক্রিয়ার আমরা এই কেপি এবং কেসি এর রাশিমালা এবং গাণিতিক সমস্যা এবং সাথে সাথে যতদূর সম্ভব যতটুকু পারা যায় সৃজনশীল আমরা আলোচনা করব। তো ভালো থাকো, বাসায় পড়াশোনা চালিয়ে যাও যে যার মতো, আর আমরা অনলাইনে যতটুকু পারবো তোমাদের হেল্প করব। তো আগামী লেকচার পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।